এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশ নতুন প্রত্যাশায় দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বদলের হাওয়া নিয়ে আসছেন লাখো তরুণ, প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে। তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জারও। এমন তরুণ ও অভিজ্ঞদের মুখে শুনবো আগামীর ভাবনা। এসব জানতে ও জানাতেই মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র। দর্শক, আজকে আলোচনা করব হবিগঞ্জ 1, 2, 3 ও 4 সংসদীয় আসন নিয়ে। জানবো তরুণ ও সাধারণ মানুষের কথা। রোড টু পার্লামেন্ট আজ হবিগঞ্জ সংসদীয় আসন 1, 2, 3, 4 এই আসনগুলো নিয়ে আলোচনা করব। আমরা দেখে নেব সেখানকার যেই বিগত দিনের যে ভোটের চিত্র সেটি দেখে নেব। আমরা যদি শুরুটা করতে চাই 1991 সাল দিয়ে, নির্বাচনী বছর যেটি, এবং এই হবিগঞ্জ 1 যেটি সংসদীয় আসন 239, সেখানে জাতীয় পার্টি থেকে খলিলুর রহমান 41,957 ভোট পেয়ে তিনি জয়ী হয়েছিলেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন দেওয়ান ফরিদ গাজী। আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী 38,927 ভোট পান যিনি, অর্থাৎ এখানে বিজয়ী হয়েছিলেন খলিলুর রহমান জাতীয় পার্টির। এর পরের যে নির্বাচন হয়েছিল সেটি যদি একটু দেখি, অর্থাৎ 1996 সালে সেই নির্বাচনী বছরে দেওয়ান ফরিদ গাজী নির্বাচিত হন আওয়ামী লীগ থেকে, এবং আগের বছর যার কাছে পরাজিত হয়েছিলেন সেই জাতীয় পার্টির খলিলুর রহমানকেই কিন্তু তিনি হারান 52,940 ভোট পেয়ে, এবং খলিলুর রহমান পান 44,113 ভোট। এবারও তার দলীয় প্রতীক থাকে জাতীয় পার্টি, অর্থাৎ জাতীয় পার্টি থেকে তিনি আওয়ামী লীগের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং হেরেছিলেন। 2001 সালের দিকে যদি আমরা একটু দেখি, দেওয়ান ফরিদ গাজী তিনি আওয়ামী লীগ থেকে আবারও নির্বাচিত হন 74,693 ভোট পেয়ে, এবং শেখ সুজাত মিয়া বিএনপি থেকে নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে পরাজিত হন 66,137 ভোট পান তিনি ওই বছর 2001 সালে। এরপর 2008 সালে যে নির্বাচন হয়েছিল সংসদীয় আসন 239 হবিগঞ্জ 1-এ দেওয়ান ফরিদ গাজী আবারও নির্বাচিত হন। এবারে তিনি ভোট পান 1,52,080 ভোট, এবং শেখ সুজাত মিয়া বিএনপি থেকে তিনি পরাজিত হন আবারও 79,488 ভোট পান এই সংসদীয় আসনটিতে, অর্থাৎ হবিগঞ্জ 1 আসনে 2008 সালের নির্বাচনী ফলাফল ছিল এটি। আমরা যদি এর পরে হবিগঞ্জ 2 আসনের দিকে তাকাই, নির্বাচনী বছর 1991 সালে শরীফুদ্দিন আহমেদ আওয়ামী লীগ থেকে তিনি বিজয়ী হন 50,397 ভোট পান, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকারিয়া খান চৌধুরী বিএনপি থেকে 40,025 ভোট তিনি পান এবং পরাজিত হন। হবিগঞ্জ 2 আসনে জয়ী হন শরীফুদ্দিন আহমেদ 1991 সালে আওয়ামী লীগ থেকে। এরপর 1996 সালে আওয়ামী লীগ থেকে শরীফুদ্দিন আহমেদ আবারও নির্বাচিত হন আসনটিতে 51,369 ভোট পেয়ে। জাকারিয়া খান চৌধুরী এবারও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হন 34,350 ভোট পান বিএনপির এই প্রার্থী, এবং হবিগঞ্জ 2 আসনে শরীফুদ্দিন আহমেদ নির্বাচিত হন সংসদ সদস্য হিসেবে, জনপ্রতিনিধি হিসেবে সংসদীয় আসন 240-এ। এরপরে আমরা যদি আসি 2001 সালে এই আসনে যে নির্বাচনী ফলাফল সেটির দিকে যদি তাকাই, নাজমুল আহসান জাহিদ আওয়ামী লীগ থেকে 50,361 ভোট পান, এবং হাড্ডাহাড্ডি লড়াই হয় নুরুল ইমন চৌধুরী বিএনপির প্রার্থী, তার সাথে তিনি পান 50,014 ভোট, অর্থাৎ কয়েকশো ভোটের ব্যবধানে কিন্তু এই জয় পরাজয় নির্ধারিত হয়। হবিগঞ্জ 2 আসনে 2001 সালে নাজমুল আহসান জাহিদ আওয়ামী লীগ থেকে তিনি আসলে সাংসদ নির্বাচিত হন। 2008 সালে আব্দুল মজিদ খান সেখানে উঠে আসেন আওয়ামী লীগের বিজয়ী হিসেবে, 1,22,025 ভোট পান তিনি, এবং AM শাখাওয়াত হাসান খান বিএনপি থেকে তিনি 67,059 ভোট পান, অর্থাৎ এই আসনটিতে 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয় এবং আব্দুল মজিদ খান তিনি জনপ্রতিনিধি নির্বাচিত হন। হবিগঞ্জ 3 আসন এবারে যদি আসি, আবুল ইস মোহাম্মদ মুবিন চৌধুরী 1991 সালে তিনি জাতীয় পার্টি থেকে 38,260 ভোট পেয়ে জয় পান, এবং তিনি হারান চৌধুরী আব্দুল হাই ন্যাপের প্রার্থী যিনি 31,045 ভোট পান, এবং আবুল ইস মোহাম্মদ মুবিন চৌধুরী জাতীয় পার্টি থেকে নির্বাচিত হয়ে তিনি সেখানকার জনপ্রতিনিধি হিসেবে কাজ করার সুযোগ পান। এর পরের বছর, অর্থাৎ পরের নির্বাচনী বছর 1996 সালের দিকে যদি আমরা তাকাই, আবুল ইস মোহাম্মদ মুবিন চৌধুরী আবারও জাতীয় পার্টি থেকে তিনি কিন্তু নির্বাচিত হন, 55,975 ভোট পান, এবং শহীদুদ্দিন চৌধুরী আওয়ামী লীগ থেকে 45,493 ভোট পান এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচন শেষ করেন।
নির্বাচনের বছর 1996 সালে মোহাম্মদ মুবিন চৌধুরী সেখানে নির্বাচিত হয়েছিলেন। 2001 সালের দিকে যদি তাকাই, শাহ AMS কিবরিয়া আওয়ামী লীগ থেকে 83,110 ভোট পান। আর আগের বছর যিনি নির্বাচিত হয়েছিলেন সেই আবুল ইসলাম মোহাম্মদ মুবিন চৌধুরী, তিনি বিএনপিতে যোগ দেন এবং 69,306 ভোট পান, কিন্তু তিনি হেরে যান শাহ AMS কিবরিয়ার কাছে, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, এবং AMS কিবরিয়াই সেখানে আসলে জনপ্রতিনিধি হিসেবে কাজ করার সুযোগ পান। 2008 সালে মোহাম্মদ আবু জহির আওয়ামী লীগ থেকে 1,47,827 ভোট পান এবং আবুল ইস মোহাম্মদ মুবিন চৌধুরী 57,260 ভোট পেয়ে বিএনপি থেকে পরাজিত হন এবং মোহাম্মদ আবু জহির সেখানে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হন। এর পরের আসন যেটি আমরা দেখতে পাচ্ছি হবিগঞ্জ 4, সেখানে আওয়ামী লীগ থেকে এনামুল হক 67,847 ভোট পেয়ে নির্বাচিত হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ওই সময় 1991 সালে সৈয়দ মোহাম্মদ ফয়সল, যিনি পান 51,694 ভোট, বিএনপি থেকে মনোনীত প্রার্থী। হবিগঞ্জ 4 আসনে যদি 1996 সালের যে নির্বাচন সেটির দিকে তাকায়, এনামুল হক আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী 70,240 ভোট পান এবং বিএনপি থেকে মনোনীত প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সল 59,666 ভোট পান তিনি এবং হেরে যান আওয়ামী লীগের প্রার্থীর কাছে। এনামুল হক বিজয়ী হন 1996 সালে হবিগঞ্জ 4 আসনে। হবিগঞ্জ 4 আসনে 2001 সালের নির্বাচনে এনামুল হক মোস্তফা শহীদ তিনি কিন্তু আওয়ামী লীগের প্রার্থী হিসেবে উঠে আসেন এবং সৈয়দ মোহাম্মদ ফয়সাল 93,031 ভোট পেয়ে তিনি হেরে যান আওয়ামী লীগের প্রার্থীর কাছে। এনামুল হক মোস্তফা শহীদ 1,07,376 ভোট পান। 2008 সালে এই আসনটিতে মোস্তফা শহীদ আবারও নির্বাচিত হন আওয়ামী লীগ থেকে 1,55,896 ভোট পেয়ে এবং সৈয়দ মোহাম্মদ ফয়সল তিনি কিন্তু 1,24,788 ভোট পান বিএনপি থেকে এবং তিনি হেরে যান আওয়ামী লীগের প্রার্থীর কাছে। এ পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ 3 আসনের বিএনপি মনোনীত প্রার্থী জিকে গৌস এবং আরও যুক্ত হচ্ছেন জেলা আমির ও হবিগঞ্জ 4 আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কাজী মাওলানা মুখলিসুর রহমান। আমি দুজনের সাথে কথা বলব। দুজনকেই স্বাগত আমাদের রোড টু পার্লামেন্ট আয়োজনে। আমি যদি জিকে গৌস আপনাকে দিয়ে যদি শুরু করতে চাই, মানে আপনি নির্বাচিত হলে আসলে নিশ্চয়ই প্রতিশ্রুতি দিচ্ছেন, মানে কেন আপনাকে নির্বাচিত করবে? আপনি কি আসলে আপনার যে আসন বিএনপি আপনাকে মনোনীত করেছে নির্বাচনে, সেই আসনে কি আসলে আপনি একটি দুর্নীতিমুক্ত, দখলদার মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি জনপদ উপহার দিতে পারবেন কিনা, সেই প্রশ্ন কি ভোটাররা আপনাকে করছেন কিনা, কি বলবেন? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে যারা আমাদেরকে শুনছেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে আমি 2004 সালে হবিগঞ্জ পৌরসভার প্রথম আমি নির্বাচিত হই। তখন আমার বয়স ছিল 36। তারপরে অন্যান্য ঝামেলা 111 আবির্ভূত হলো, রাজনৈতিক নেতৃবৃন্দের চরিত্র হননের চেষ্টা হলো, আমার বিরুদ্ধে বিভিন্ন গায়েবী অভিযোগ আনা হলো। পরবর্তীতে সব কয়টি মামলা মিথ্যা প্রমাণিত হলো এবং আমি বেকসুর খালাস পেলাম। তারপরও আমি 19.5 মাস মিথ্যা মামলায় কারাগারে আটক ছিলাম। কারাগার থেকে বেরিয়ে 2011 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আমি পৌরসভার নির্বাচনে প্রথম মেয়র নির্বাচনে আমি অংশগ্রহণ করি এবং আওয়ামী লীগের প্রার্থীকে 8,500 ভোটের ব্যবধানে পরাজিত করে আমি দ্বিতীয়বার হবিগঞ্জ পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করি। 2015 সালে কিবরিয়া হত্যা মামলার মিথ্যা অভিযোগে আমাকে চার্জশিটে, 4th সাপ্লিমেন্টারি চার্জশিটে অন্তর্ভুক্ত করার পর আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি স্বেচ্ছায় আত্মসমর্পণ করি এবং কারাগারে থাকি। কারাগারে থাকা অবস্থায় বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থায় প্রথম দলীয় প্রতীকে নির্বাচন শুরু হয়। আমার বাড়ি হবিগঞ্জ, আমাকে সিলেট কারাগারে বন্দি করে রাখা হয়, যেটা আমার বাড়ি থেকে 125 কিলোমিটার দূর। আমি সেই কারাগারে বন্দি থেকে দলীয় প্রতীক নিয়ে নৌকা প্রতীককে পরাজিত করে 3,500 ভোট বেশি পেয়ে আমি টানা তৃতীয়বার মেয়র হই। 2018 সালে
আমরা আন্দোলনের অংশ হিসাবে এই পালিয়ে যাওয়া শেখ হাসিনার সরকারের সময় আমরা জাতীয় সংসদ নির্বাচন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করি। আমি পদত্যাগ করে হবিগঞ্জ সদরে আমি নির্বাচনে অংশগ্রহণ করি। সেই নির্বাচনে কি হয়েছে বিশ্ববাসী অবগত আছেন, আমাদের দেশের মানুষ এবং আমার হবিগঞ্জের মানুষ অবগত। দিনের ভোট আগের রাত্রি কমপ্লিট হয়েছে, তারপরও আমি 1 ঘন্টার ভোটে 70,000 ভোট পেয়েছি। আওয়ামী লীগ আমাকে টোটাল 1517 দিন বাংলাদেশের বিভিন্ন কারাগারে বন্দি করে রেখেছে। আমার নামে অসংখ্য মিথ্যা গায়েবী মামলা দেওয়া জিকে কোচ আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনাকে যে প্রশ্ন করেছি সেগুলো আসলে শুনতে হবে, আমার কথাটা আপনি একটু শুনতে হবে। জি জি যে এই যে আপনি দুর্নীতির কথাটা বলছেন, এটার প্রেক্ষাপটটা হচ্ছে এইটা। আমি 200 কোটি টাকার উপরে আমার হাত দিয়ে চেকের মাধ্যমে আমি খরচ করছি। আমার নামে অসংখ্য গায়েবী মামলা হয়েছে। আওয়ামী লীগ কিন্তু আমার নামে দুর্নীতির কোনো মামলা দিতে পারে নাই। এই যে আপনি যে বললেন যে দুর্নীতির বিষয়টি, হবিগঞ্জের মানুষের কাছে আমি একজন পরীক্ষিত মানুষ। জেলে থেকে আওয়ামী লীগের একদম পূর্ণ ক্ষমতা যখন তারা বুক করেন, সেই সময়ও আমি নির্বাচিত হয়েছি শুধুমাত্র আমার সততার কারণে। তা আমার দল আমাকে বিশ্বাস করে এবারও নমিনেশন দিচ্ছে। আমরা বিশ্বাস করি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন যদি হয়, অতীতে যেভাবে মানুষ দল ধর্মের উঠে উঠে আমাকে ভোট দিয়ে তারা নির্বাচিত করছেন, ইনশাল্লাহ এবারও ব্যতিক্রম হবে না। তবে এবার রাজনীতির সৌন্দর্যই হচ্ছে প্রতিপক্ষ মাঠে থাকবে, ওনারা ওনাদের ভালো কথা বলবেন, আমরা আমাদের কথা বলবো। মানুষ যাকে পছন্দ করে তাকে ভোট দেবে। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব বলেছেন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেবো। একদম একদম পরিষ্কার জিকে ঘোষ। আপনার কাছ থেকে নিশ্চয়ই আপনি থাকুন, আপনার কাছ থেকে নিশ্চয়ই আরো শুনবো। আমাদের অন্য অতিথিও যুক্ত আছেন, দুজনই থাকুন আমার সাথে। আমি এবার একটু যেতে চাই আমার সাথে যিনি রয়েছেন হবিগঞ্জ 4 আসনের জেলা আমির এবং জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা মুখলিসুর রহমান। মাওলানা মুখলিসুর রহমান, মানে অন্যান্য দলকে রেখে আপনাদের কেন নির্বাচিত করবে হবিগঞ্জ 4 আসনের জনগণ? আসসালামু আলাইকুম, ধন্যবাদ ডিবিসি চ্যানেলকে আমাকে আজকে এই আলোচনা অংশগ্রহণ করার জন্য। আমি সিলেট একটা প্রোগ্রামে আছি, এরপর ইনশাল্লাহ আপনার কথা আমি কিছু বলতে চাই। যে আপনি জানেন যে আমরা আসলে আজকে দীর্ঘ 17 বছর ধরে আমরা নির্যাতিত ছিলাম। এই 24-এর 5 জুলাই 34 জুলাই পর্যন্ত আমাদেরকে হত্যা, নির্যাতন, জেল, জুলুম, গুম, সন্ত্রাস এবং আয়নাঘর বানিয়ে আমাদেরকে, আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে। আমরা সেই জুলুমের শিকার ছিলাম বেশ কয়েকটি মামলায়, এবং আমাকেও বেশ কয়েকবার জেল কাটতে হয়েছে। এই অবস্থায় আমি আশা করি যে এই যে পরিবর্তন শুরু হয়েছে, এই পরিবর্তন বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে পরিবর্তন শুরু হয়েছে, এই পরিবর্তনের মাধ্যমে আমরা আশা করি যে দেশের মানুষ একটা পরিবর্তন। আমি আশা করি যে এই আন্দোলনের সাথে যারা শ্রমিক জনতা, আবাল বৃদ্ধ বনিতা যারা শরীক হয়েছেন, তারা এবার জামাত ইসলামীকে আশা করি তারা সহযোগিতা করবেন, তারা ভোট দিবেন, যেহেতু তারা পরিবর্তন চান। আমি এই জন্য চাই। জি, বুঝতে পেরেছি। আমি 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 আপনার কথা বুঝতে পেরেছি। জি, মাওলানা মুখলিসুর রহমান, যদি আপনাকে মানে নির্বাচিত করে, সেটি কেন করবে? মানে আপনি আসলে নতুন কি আসলে প্রতিশ্রুতি দিচ্ছেন? মানে আপনার আসনকে কি আপনি আসলে একটি দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলদার মুক্ত, জনবান্ধব আসলে একটি আসন হিসেবে গড়ে তুলতে কি ধরনের কার্যক্রম হাতে নেবেন, সেটি যদি একটু স্পষ্ট করেন। জি। চাঁদাবাজি, দখলবাজি আমরা বন্ধ করতে চাই, এটা আমাদের অঙ্গীকার। এবং শ্রমিকদের, বিশেষ করে আমার সোনারঘাট মাধবপুরে প্রায় 27টি বাগান আছে, সেখানে শ্রমিক আছে। যে শ্রমিকদের, বিশেষ করে বাগান শ্রমিকদেরও তাদের মান উন্নয়নের, তাদের সাথে বাগানের কর্তৃপক্ষ যা করেন, আসলে এটা এখানে বৈষম্য আছে, আমরা সেখানে বৈষম্য দূর করতে চাই। এবং বিশেষ করে আমার সোনারঘাট মাধবপুরে যে শ্রমিকরা আছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। চা শিল্পের উন্নয়ন আমরা করতে চাই। এই সিন্ডিকেটের, যেমন আমার দেশের পাট ধ্বংস হয়ে গেছে, তারপরে এইভাবে অন্যান্য অনেক কিছু আমাদের ধ্বংসের পথে, চামড়া ধ্বংসের পথে। তো এইভাবে আমরা চাই যে এই শিল্পগুলোকে আমাদের উন্নয়ন করা, বিশেষ করে আমাদের চা শিল্প, এটা সারা দেশে এটা একটা উন্নত মানের একটা দ্রব্য, একটা
শিল্প, এটাকেও সিন্ডিকেট ব্যবসার মধ্যে আমরা যতটুকু জানি সেটাকে ধ্বংস করা হচ্ছে। আমরা এই শিল্পগুলোকে উন্নয়ন করতে চাই, তার মূল্য বা মর্যাদা বাড়াতে চাই, যার মাধ্যমে মালিক পক্ষ তাদের লাভবান হবে, শ্রমিক পক্ষ লাভবান হবে। তো এই যে বৈষম্য আছে, এই বৈষম্যগুলি আমরা দূর করতে চাই। তারপরে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা বজায় রাখতে চাই, যেখানে সাম্প্রদায়িক যাতে সম্প্রীতি, এখানে শ্রমিক এবং অন্যান্য অমুসলিম যারা আছে তাদের সাথে আমরা সেই সম্পর্কটা বজায় রাখতে চাই। আমি আশা করি যে এইগুলা যদি আমরা পরিবর্তন করে আমরা দেশকে মানে অর্থনৈতিক যে মুক্তি আমরা চাই সেদিকে যদি আমরা অগ্রসর হতে পারি, তা আমি আশা করি যে এই চুনারঘাট মাধবপুরের মানুষ আমাদেরকে মূল্যায়ন করবে এবং আমাদেরকে একদম পরিষ্কার। জি, রোড টু পার্লামেন্টে সময় দেওয়ার জন্য দুজনকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। জি, দেখছেন মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট। একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট অনুষ্ঠানে। দর্শক, এই মুহূর্তে হবিগঞ্জ 1, 2, 3 ও 4 আসনের রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থীদের কথা শুনব। ডোর টু ডোর, হ্যান্ড টু হ্যান্ড আমি মানুষের সঙ্গে, মানুষের সুখে দুঃখে, গরিবের মানুষের পাশে আমি দাঁড়াই। এই কারণে কিন্তু মানুষ আমাকে ভোট দিবে ইনশাল্লাহ। আমি চাই আমাদের নেতা, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেব আমাকে এই সিটটি নির্বাচন করার জন্য আমাকে দিবেন ইনশাল্লাহ। দেশের উন্নয়নে মানুষের স্বার্থে কাজ করবো, মানুষের সেবক হতে চাই। বিশ্ব রোডের অবস্থা খুবই খারাপ, আশেপাশে রাস্তাগুলো কোনো দিকে রাস্তা দিকে যাওয়া যাচ্ছে না, খাল খনন হচ্ছে না, ড্রেনের ব্যবস্থা নাই। এইসব দিক দিয়ে আমি অবশ্যই চেষ্টা করব যাতে এই নবীগঞ্জ বাহুবলের একটা উন্নত শহর এর মতো আমরা করতে পারি। যোগাযোগ ব্যবস্থাকে শুরু করে স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, খাদ্যর নিরাপত্তা দিতে হবে, মানুষের নিরাপত্তা দিতে হবে। অগ্রাধিকার দেব শিক্ষাকে। আমরা যদি কারিগরি শিক্ষার উপরে জোর দেই এবং বিশেষ করে নবীগঞ্জ এবং বাহুবল দুইটা জায়গায় আমরা কারিগরি কলেজ পর্যায়ে নিয়ে আমাদের ছেলেমেয়েদেরকে শিক্ষা দিতে পারি, তাহলে আমি মনে করি যে আমাদের যে জনবল সেটা জনশক্তিতে রূপান্তরিত হবে এবং তারা দেশের বাইরে যে আর্নিং করা বা সম্মানের সাথে তাদের জীবিকা নির্বাহ করা, সেটার মধ্যে কোনো সমস্যা হবে না। এখানে অনেক ডাক্তার, অনেক লজিস্টিক সাপোর্টের অভাব রয়ে গেছে। আরও হসপিটাল স্থাপন করা প্রয়োজন এবং যোগ্য ডাক্তার এখানে নিয়োগ দেওয়া প্রয়োজন। এবং পাশাপাশি অবহেলিত নবীগঞ্জ এবং বাহুবলের যে উন্নয়নের যে বেহাল দশা, সেটা থেকে উত্তরণ করার জন্য আমি এই উন্নয়নের মানে অনুন্নত এলাকাকে একটা উন্নয়নের জায়গায় নিয়ে যেতে পারবো। আমার উন্নয়ন পরিকল্পনার যে নাম্বার 1 যে চিন্তা, সেটা হলো অবকাঠামো। আমি আমার বিস্তীর্ণ জনপদ ঘুরে দেখেছি, অবকাঠামো বলতে যা বোঝায় নাই বললেই চলে। আমার টার্গেট থাকবে আমার অবকাঠামো উন্নয়ন, বিশেষ করে রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ এবং স্কুল কলেজ মাদ্রাসার বিল্ডিংগুলা। চা শ্রমিকদের জীবনমানের উন্নয়ন, তাদের স্বাস্থ্যসেবা, তাদের পড়ালেখা, বিশেষ করে তারা বিগত 160 বছর যাবৎ যে গড়ে বাস করছে, যে ভূমিতে বাস করছে, যে বসবাস করছে যে এলাকায়, এই জায়গাটাই তাদের নামে না। সুতরাং আমার আরেকটা প্রায়োরিটি থাকবে চা শ্রমিকদের যে গড়, যে বসতগড়, এইটা যাতে ডিসি হদিয়ানের যেহেতু জায়গা, সরকার যাতে তাদের নামে লিজ দেয়। নবীগঞ্জ বাহুবলকে একটি আধুনিক অঞ্চল হিসাবে গঠনের জন্য আমার সর্বাত্মক চেষ্টা থাকবে। পাশাপাশি নবীগঞ্জে বাহুবলের শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করা, সংস্কার করা এবং রাস্তাঘাট, ব্রিজ, খালবাট এগুলার পিছনে কাজ করা, জনকল্যাণমূলক মাটি ও মানুষের জন্য আবার সর্বাত্মক চেষ্টা। বাহুবলের প্রত্যেকটি ঘরে ঘরে এখন পর্যন্ত গ্যাস চালু হয়নি। তো এই দাবিটা নবীগঞ্জ বাহুবলের আপামর জনসাধারণের প্রত্যেকেরই দীর্ঘদিন ধরে এই দাবি উঠে আসছে, কিন্তু আমার সর্বাগ্যে যে চেষ্টাটা থাকবে নবীগঞ্জ বাহুবলের প্রত্যেকটি ঘরে ঘরে গ্যাসের সুবিধাটা চালু করে দেওয়ার ব্যাপারে আবার যথেষ্ট চেষ্টা চালিয়ে যাব। এলাকা ভিত্তিক যে সমস্যাগুলো আছে সেইটারকে কেন্দ্র করে জাতীয় ভিত্তিতে কি পদক্ষেপ নিলে সাধারণ মানুষ উপকৃত হইতে পারে, দেশের মানুষ উপকৃত হইতে পারে, এইটা হলো একজন সংসদ সদস্যের মূল দায়িত্ব। অতএব এই যে আমাদের সমগ্র বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের কর্মসংস্থানের বিষয়, আমাদের বিদেশে দক্ষ শ্রমিকদের প্রেরণের বিষয়, এই সব বিষয় নিয়ে আমার এলাকার আলোকে জাতীয় সংসদে আমি প্রস্তাব উপস্থান করব, সারা দেশের জন্য সমাধানের জন্য পথ খুঁজব। যতজন মানুষের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করার সুযোগ পেয়েছি, আমি দৃঢ়ভাবে আশাবাদী হয়েছি
তাদের নিকট থেকে, অধিকাংশ মানুষের মুখে এই কথাটি পরিষ্কার হয়েছে, আমরা এবার পরিবর্তন চাই। আর আমরা সিদ্ধান্ত নিয়েছি এই পরিবর্তনের ধারাবাহিকতায় আমরা বাংলাদেশ জামাত ইসলামীকে এইবার দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেব। এই আজমিরগঞ্জ বানিয়াচংয়ের জনগণ বাংলাদেশ জামাত ইসলামীকে ভালোবেসেছে, আমাকে ভালোবেসেছে, দাঁড়িপাল্লাকে তাদের হৃদয়ের প্রতীক হিসেবে গ্রহণ করেছে। এনসিপি নতুন দল হিসাবে জনগণের কাছে যথেষ্ট সাড়া জাগিয়েছে। আমাদের বিশেষ করে যে আমাদের শাপলা-কলি প্রতীক, এটা বাংলাদেশের ইতিহাসে যে একটা প্রতীক পাওয়ার আগেই এই শাপলা বিষয়টা এত আলাপ আলোচনা হয়েছে এবং জনগণ এটাতে সাই দিয়েছে। এবং শাপলা প্রতীকটা আমার কাছে মনে হইতেছে সারা দেশের মানুষ জানে শাপলা বলতে এনসিপির প্রতীক। জনগণ বিশ্বাস করে যে এই পার্টি যারা গঠন করছে তারাই বিগত 15 বছরে ফ্যাসিস্ট সরকারকে বুকের রক্ত দিয়ে জীবন দিয়ে পরাজিত করছে। জনগণ আমাদের ডাকে অবশ্যই সাড়া দেবে, আমাদেরকে ভোট দেবে, আমাদের সাথে আছে। আমরা বানিয়াচং আজমিরগঞ্জকে একটা নিরাপদ এলাকায় পরিণত করতে চাই। সন্ত্রাস, চাঁদাবাজ, নেশা, দুর্নীতি মুক্ত এলাকা হিসাবে গঠন করতে চাই। আমরা ওই অঞ্চলে বেকার যুবকদেরকে কর্মসংস্থানের জন্য পরিকল্পিতভাবে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করব, যেমন শিল্প কারখানা স্থাপন করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। এবং আমার এই বানিয়াচং আজমিরগঞ্জ এলাকা যেহেতু হাওর অধ্যুষিত এলাকা, এখনো সব ইউনিয়নের সাথে সদরের সহজ যোগাযোগ ব্যবস্থা হয়নি। সেই সদরের সাথে সব ইউনিয়নের সহজ যোগাযোগ ব্যবস্থা স্থাপন করার জন্য আমরা সর্বাগ্রে সেদিকে নজর দেব। গত 17 বছরে আওয়ামী লীগ যা করতে পারেনি, আমি একটার মেয়ে তার চেয়ে কয়েক গুণ বেশি কাজ করতে পারবো। এই বিশ্বাস থেকে মানুষ আগামী নির্বাচনে আমার পক্ষে থাকবে, এটা তারা ইতিমধ্যে প্রকাশ করেছে। বিএনপি যদি প্রার্থীদেরকে মাঠে যেভাবে দিয়েছে তারা যদি বাধাহীনভাবে ভোটটি করতে পারেন, আমরা বিশ্বাস করি অতীতের চেয়ে এবার অনেক ভোটের ব্যবধানে ধানের শীষের প্রার্থী বিজয়ী হবে এবং জনগণের প্রত্যাশা পূরণে লোভ লালসার ঊর্ধ্বে উঠে দুর্নীতিমুক্ত হয়ে বিএনপি জনগণকে এই জুলাই আগস্টের যে 36-এর আন্দোলনে যে 2000-এর উপরে মানুষ শহীদ হয়েছেন, সেই রক্তের ঋণ জনগণের উন্নয়নের মাধ্যমে বিএনপি শোধ করবে। হবিগঞ্জের মানুষের ভালোবাসা নিয়ে যদি আমরা নির্বাচিত হতে পারি, তাহলে হবিগঞ্জে কোনো চাঁদাবাজদের স্থান হবে না, হবিগঞ্জে কোনো দখলবাজদের স্থান হবে না, কোনো টেন্ডারবাজদের স্থান হবে না। আমরা নিজেরা চাঁদাবাজি করি না, আমরা নিজেরা দখলবাজি করি না, আমরা নিজেরা টেন্ডারবাজি করি না। সুতরাং এখানে এই সমস্ত কাজ করার কোনো অধিকার কারো থাকবে না। যদি সুন্দর সুষ্ঠু পরিবেশে ভোট হয় এবং সেই পরিবেশ যদি নিশ্চিত হয়, তাহলে আমরা বিজয়ের ব্যাপারে আশাবাদী ইনশাআল্লাহ। মূল প্রস্তুতি সে জনগণের ভালোবাসা, জনগণের সমর্থন। আমরা মানুষের কাছে যাইতেছি, মানুষ একটা পরিবর্তন চায়। যাই আছে আমাদের সম্পদ, এইটাকে যথাযথভাবে কাজে লাগিয়ে সেটা মানুষ যাতে নিরাপদে থাকে, সন্ত্রাসমুক্ত অবস্থায় থাকে, বন্দুকের ঝনঝনানি যাতে আবার শুরু না হয়, মাদক থেকে যাতে মুক্ত থাকে, বাচ্চারা যাতে সুন্দরভাবে লেখাপড়া করতে পারে, এইটাই আমার প্রতিশ্রুতি। আমি আশা করছি যদি মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, ইনশাআল্লাহ একটা পরিবর্তন আসবে। এলাকার জনগণ আমাকে সংসদ সদস্য হিসেবে মনোনীত করে, তাহলে প্রথম যে কাজটা হবে, হবিগঞ্জকে দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদার ও মাদক মুক্ত করে আমার নির্বাচনী এলাকা হবিগঞ্জ সদর, লাখাই, শায়েস্তাগঞ্জকে একটি নিরাপদ এলাকা, নিরাপদ জনপদ হিসাবে গড়ে তুলব ইনশাআল্লাহ। শিক্ষিত, অর্ধশিক্ষিত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের প্রয়োজনীয় পদক্ষেপ নেব। সর্বোপরি এলাকার সমস্যাগুলি চিহ্নিত করে, যে মূল সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো চিহ্নিত করে আমরা সেইগুলা বা দ্রুত সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। যদি আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় আমি পাশ করি, আমার প্রথম হবে যে আমরা আমাদের জুনাগড় মাধবপুরের যথেষ্ট শ্রমিক আছে, তো শ্রমিকদের তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, আর তারপরে আমাদের শিক্ষার ব্যবস্থারও এর সাথে পরিবর্তন করা। বিশেষ করে আমাদের চা শ্রমিক যারা আছে, অন্যান্য শ্রমিকও আছে, এদেরকেও আমরা এখন বলছি যে অন্তত তাদের মাথা টুকার একটা স্থান যাতে আমরা ব্যবস্থা করে দিতে পারি তাদের মালিক পক্ষের সাথে বা ভূমি মন্ত্রণালয়ের সাথে আলাপ করে। এটা মালিক হবে না, যে ভূমি মন্ত্রণালয়ের সাথে আলাপ করে তাদেরকে অন্তত মাথা রাখার বা মাথা গোছার একটা ব্যবস্থা হয়। এটা আমরা এই শ্রমিকদের জন্য আমরা আশা করছি, এটা কথা বলবো বা আমি যদি যাইতে পারি এটা করবো ইনশাআল্লাহ।
আমরা যে পরিমাণ জনগণের কাছ থেকে সাড়া পাচ্ছি, আমার বিশ্বাস এখানে হাত পাকার বিজয় সুনিশ্চিত। যেহেতু একটা পর্যটন নগরী এরিয়া, অতএব এখানে উন্নয়ন বিভিন্ন ধরনের করা যাবে। এখানে বেকার যুবক, চা শ্রমিক, অর্ধশিক্ষিত, শিক্ষিত সবাইকে সমন্বয়ের মাধ্যমে একটা শিল্প নগরী হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করব। লক্ষ লক্ষ তরুণ প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে, তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জারও। এবারে তাই দেখে নেব তারুণ্যের ভোট। এবারে জেনে নেব নির্বাচন নিয়ে তারুণ্যের নানা ভাবনা প্রত্যাশার কথা। আগামী নির্বাচনে প্রথম ভোট দিব। আমি চাই এমন এমপি হোক যে এমপি আমাদের সবসময় খোঁজ খবর নিব, আমরা দেখাশোনা করব, রাস্তাঘাট উন্নয়ন করব, আমরা এইরকম এমপি চাই। আমার প্রত্যাশা একজন সৎ, যোগ্য এবং আল্লাহ বিরু, যার আল্লাহর দিয়া বয় আছে, সৃষ্টিকর্তার দিয়া বয় আছে, ওই রকম একজন প্রার্থী আমাদের প্রয়োজন, যে যার আল্লাহর সৃষ্টিকর্তার বয় আছে, সে জনগণের আমানত তার কাছে রক্ষা হবে। আমরা এমপি চাই যে আমরা জনগণের পাশে সবসময় থাকবো, সৎ এবং যোগ্য, শিক্ষা অনুরাগী এমন একজন এমপি আমাদের নবীগঞ্জ বাউলের প্রত্যাশা। এরপরে শিক্ষার দিকে খেয়াল রাখবো, তারা এমন একজন এমপি আমরা চাই। আমরা এমপি চাই আমরা রাস্তাঘাট ভালো থাকতো। আমরা রাস্তাঘাট অনেক সমস্যা, অনেক মানে বাঙ্গা সাঙ্গা আছে, আমরা চাই এইগুলো মানে দীক্ষা রাখতো, আমরা খুব খবর নিত, আমরা কিলাকান দিন যাপন করতেছি। জি, আমরা এলাকার এমপি চাই। আমরা হইলাম কি আর সাধারণ মানুষ, আর সাধারণ মানুষ হিসাবে আমরা সবসময়ই একজন ভালো মানুষ বা বালা এমপি আমরা এই নবীগঞ্জ বাবু বলে আমরা প্রত্যাশা করি এবং সবসময় আমরা এটাই আশা করি। সৎ, যোগ্য, এমনকি যাতে জনসাধারণের সুখ বা দুঃখে সবসময় তারা পাশে থাকে বা থাকার চেষ্টা করে। আগামী দিনে এমন একজন এমপি চাই যে আমাদের নারীদের নিরাপত্তা সুবিধা করে দিবেন, রাস্তাঘাট ভাঙা এগুলো সুবিধা করে দিবেন, ভালো করে দিবেন। শিক্ষার জন্য অনেক গরিব স্টুডেন্টের পড়াশোনা করতে পারে না, তাদের আশেপাশে দাঁড়াবেন। আমাদের বিদ্যুতে অনেক সমস্যা হয়, এগুলো সুবিধা সমাধান করে দিবেন। আমি আগামীতে এরকম একজন এমপি চাই, উনি যাতে সৎ ব্যক্তি হয়, সৎ হয়, ভালো হয়, আমাদের নবীগঞ্জের পৌরসভাটা একটু উন্নত হয়, ওরকম একজন এমপি চাই। নবীগঞ্জের জামজট কখনোই মানে এগুলা নিরসন হইতেছে না, সবসময় এগুলা আপনার জ্যাম লেগেই থাকে। আরও অনেক রাস্তাঘাটগুলো অনেক সমস্যা, এগুলা অনেক ভাঙ্গা, অনেক কেন আছে আপনার গাড়িগুলা উল্টিয়ে অনেক সময় সমস্যা হয়ে যায়। কি গর্ত, বড় বড় গর্ত হইয়া বইতেছে রাস্তার মধ্যে, এগুলা কাজ হন না। আশা করি এগুলা কাজ হইতো, আমরা এমন একজন এমপি চাই আর কি। সৎ লোক থাকতো, এলাকার সমাজ হতো, পৌরসভার সমাজ হইতো। আমরা তো পৌরসভাত বসবাস করি, রাস্তাঘাটের অবস্থা নাই, আর যানজট থাকে সবসময় রাস্তাঘাটে, ওগুলা ভালোভাবে দেখতো। এমন একজন এমপি চাই, সৎ মানুষ। আমরা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা এমন একজন প্রার্থী চাই, যে প্রার্থী প্রত্যেকটা পাবলিকের কাছে যাতে সহজে যেতে পারে। আমরা নবীগঞ্জ বাবু বলে এমন একজন মানুষ চাই, যারা শিক্ষাখাত এবং রাস্তাঘাট উন্নয়ন করব, আর যারা জনগণের সাথে সম্পৃক্ততা আছে। আমরা এরকম এমপি চাই যে আমরা নারীরা যেন নিরাপদে চলাফেরা করতে পারি, নারীদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান খুলে দেওয়া, নারীরা যেন রাস্তাঘাটে মানে ভালো নিরাপদে চলাফেরা করতে পারে, এরকম ব্যবস্থা করা। আগামী দিনের জন্য প্রতিনিধি হয়ে আসবেন, অর্থাৎ এমপি হয়ে আসবেন, তিনি যেন যুবক যুবতীদের জন্য কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করেন। আমার কাছে মনে হয় আমাদের যে জনপ্রতিনিধি নির্বাচিত হবেন, উনি যেন আমাদের অবহেলিত যে বাণিজ্য আজমিরগঞ্জের মানুষগুলো আছে ওনাদের পাশে থাকবেন। বিশেষ করে চাকরি, স্বাস্থ্য, আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা খুবই খারাপ। আমরা চাই যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হইতে, আমাদের রাস্তাঘাটের অবস্থাটা খুবই খারাপ, আমাদের রাস্তাঘাটের জন্য ডেভেলপ হয়। আমাদের জনগণের প্রত্যাশা এতটুকুই যেন আমরা যেন আমাদের যে মৌলিক যে দাবিগুলো, মৌলিক যে অধিকারগুলো, আমরা মৌলিক অধিকারের সেবাটুকু যেন পাই। আমরা এমন এমপি চাই রাস্তাঘাট যারা উন্নয়ন কইরা দিব, খালপার দিব, স্কুল কলেজ যারা কইরা দিব, শিক্ষার উন্নয়ন করব, এমন এমপি আমরা চাই। দেখছেন মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট। আবারও একটা বিরতি নিচ্ছি। স্বাগত। আবারও দেখছেন মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট। নির্বাচন এলেই জমে ওঠে চায়ের আড্ডা, নানা বিষয়ের যুক্তি তর্ক, সেই সব নিয়ে এবারে ভোটের আড্ডা। ভোটের আড্ডায় নানা পেশার মানুষের ভাবনা নিয়ে হবিগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সানি আহমেদ চৌধুরী।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ডিবিসি নিউজের রোড টু পার্লামেন্ট অনুষ্ঠানে আজকে আমরা যুক্ত হয়েছি হবিগঞ্জ 1 আসন থেকে। আজকে চায়ের আড্ডায় কথা বলবো সাধারণ ভোটারদের সঙ্গে। আমরা আপনার কাছে জানতে চাইবো যে কেমন নির্বাচন চান আগামী জাতীয় নির্বাচন। আসসালামু আলাইকুম, আদাব। আমরা নির্বাচন চাই বলতে আমরা এই 15 বছর আমরা বিগত আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা কোনো ভোট দিতে পারি নাই। আমরা সুষ্ঠু অবাধ নির্বাচন চাই, যেমনি ভোটাররা গিয়া ভোট দিতে পারে, নিজের ভোট নিজে প্রয়োগ করে দিতে পারে। আমরা এই ধরনের একটা নির্বাচন চাই বর্তমান সরকারের আমলে। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে জানতে চাইবো যে আগামী নির্বাচনে আপনি কেমন জনপ্রতিনিধি চান? ধন্যবাদ। আমরা আসলে 17টা বছর খুব জ্বালা যন্ত্রণায় আছি, আমরা ভোট প্রয়োগ করতে পারি নাই। আমরা চাই যে এমন একজন এমপি নবীগঞ্জ বাহুবলী আহক, যে এমপি জনগণের দুঃখ বুঝে এমনকি উন্নয়নমূলক কাজ করতে পারে। আমরা অনেক কাজ থেকে বঞ্চিত, যেমন রাস্তাঘাট, হাওরের বাঁধ, বিভিন্ন সমস্যা জর্জরিত, এটা দেখার মতন কেউ নাই। আমরা চাই এমন একজন এমপি আসুক, যে এমপি আমরার সাথে মিশে আমরা দুঃখগুলো বুঝতে পারে, আমরা এইসব সমস্যা নিজে তুল্লা দইরা কাজ করতে পারে। আমরা এমন মানুষ চাই যে মানুষ সবার সাথে মিশা চলতে পারে। আমরা চাই না বসন্তর কুকিল, আমরা চাই না জনগণের সাথে মিলাইলে টিস্যু দিয়ে হাত মিলিয়ে দিব, আমরা এরকম এমপি চাই না। আমরা একটা জনসাধারণের সাপোর্ট বা যে ভালো কাজ করতে হবে এরকম একটা এমপি আমরা চাই। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে জানতে চাইব যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আপনাদের প্রত্যাশা পূরণে কতটা প্রতিফলিত হবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ ডিবিসি টিভিকে। আসলে কতটা প্রতিফলিত হবে সেটা আসলে এই মুহূর্তে বলা যাচ্ছে না, তবে আমরা আশাবাদী যে সরকার বর্তমানে বাংলাদেশের সরকার প্রতিষ্ঠিত আছে, সেই সরকারের যে 3টি দায়িত্ব ছিল, মূল যে দায়িত্ব, একটি ছিল বিচার ব্যবস্থা বাস্তবায়ন করা, জুলাইয়ে যারা আন্দোলন করেছিলেন তাদের হত্যাকাণ্ড এবং এর আগে যারা ফ্যাসিস্ট আমলে গুম খুনের যে হত্যাকাণ্ডের যে বিচারগুলো, সেই বিচারগুলো একটি শেষ পর্যায়ে আছে এখন, এবং আপনারা জানেন আগামীতে রায় হবে। তো একটি দিক আমরা মোটামুটি ভালো পেয়েছি এবং সংস্কারের কাজটি অনেক দূরে এগিয়ে গেছে। তৃতীয় যেটি রয়ে গেছে সেটি হচ্ছে নির্বাচন। এই নির্বাচন আসলে আমার বিশ্বাস এই বর্তমান যে গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট নির্বাচন করবে এবং ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন তারিখ ঘোষণা করা হয়েছে, ফেব্রুয়ারিতেই এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে। তো আমার মনে হয় ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যদি ইলেকশনটি হয়, আমরা দীর্ঘদিন যাবৎ আসলে ভোট দিতে পারি নাই, আমরা ফেব্রুয়ারিতে যে ইলেকশনটি হবে সেটি অবাধ সুষ্ঠু হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে দেশে একটি রাজনৈতিক সরকার গঠিত হবে এবং দেশের মানুষ আবার স্বস্তিতে ফিরে আসবে, সেই প্রত্যাশাই করছি। জনপ্রতিনিধি কারা হবেন? যারা আসলে জনগণের সাথে মিশে একটা এলাকা, একটা সংসদীয় আসন, একটা উপজেলা, দুটো জেলা, দুটো উপজেলা, এই সার্বিক দিক বিবেচনা করে জনগণের জন্য কাজ করবেন, যারা জনগণের বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক বিষয়ে জনগণের সাথে রিলেটেড থাকবেন। আমি ওই রকম একজন জনপ্রতিনিধি প্রত্যাশা করি। যেহেতু আমি জুলাইয়ের মানুষ, আমি মনে করি যে যারা আসলে জনগণের সাথে সম্পর্কিত, যারা জনগণের জন্য কাজ করেন, এলাকায় পর্যাপ্ত পরিমাণ সময় ব্যয় করেন, জনগণের বিভিন্ন সামাজিক বিষয় আসয়ে ওনারা অংশগ্রহণ করেন, যারা এই যে জনপদের উন্নয়ন নিয়ে ভাবেন, যারা আসলে জনগণকে নিয়েই কাজ করেন, আমার মনে হয় ওই রকম কোনো মানুষকে আসলে এমপি নির্বাচিত করা উচিত। এবং আমি মনে করি এই হবিগঞ্জ 1 নবীগঞ্জ বাবুল আসনের যারা সাধারণ ভোটাররা আছেন, ওনারা এরকম একজন জনপ্রতিনিধি নির্বাচিত করবেন যিনি আসলে আমাদের এই সংসদীয় আসনের জন্য প্রকৃতপক্ষে কাজ করার জন্য সক্ষম। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে জানতে চাইব যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি কেমন নির্বাচন চান একজন তরুণ ভোটার হিসেবে? আসলে প্রথমে আমি বলতে চাই, আমি ভোট হয়েছে 10 বছর, এখনও আমি কোনো ভোট দিতে পারি নাই। আমি এমন একজন প্রার্থী চাই যাকে ভোট দিলে পরে আমরা একটা সুন্দর একটা আসন, এলাকা এবং কাজকর্ম করতে পারে, এরকম একজন এমপি চাই। আমি চাই আগামী নির্বাচন এমন নির্বাচন হোক যেখানে ভোটের কেন্দ্র দখল হবে না, যেখানে প্রত্যেকটা ভোটার তার স্বাধীনতার সাথে ভোট দিতে পারবে এবং কোনো ধরনের অরাজকতা সৃষ্টি হবে না, দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি হবে না, এবং সরকারি যাতে সর্বধরনের প্রটোকল থাকে, যেখানে জাল ভোট হবে না, মানুষ স্বাধীনভাবে তার সঠিক ভোটটা দিতে পারবে। তো এই ছিল আমার কাছে আজকের রোড টু পার্লামেন্টের চায়ের আড্ডায় সব শেষ। মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে এই ছিল আজকের আয়োজন। আগামীকাল দেখা হবে একই সময়ে, ভালো থাকুন।